So, Human Genome Project. So, Human Genome Project and DNA fingerprinting, these two things are left. এগুলো আমরা পড়ি নাই ইন মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে। সেখানে দুইটা জিনিস বাকি ছিল। একটা ছিল তোমার হিউম্যান জিনোম প্রজেক্ট, আর একটা হলো তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সো একটার পর একটা আমরা দেখবো। আমি বলছিলাম যে যখন আমাদের বায়োটেকনোলজি কমপ্লিট হবে তখন আমরা এগুলো শিখবো। সো হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান মিন্স আমরা আমাদের জিনোম মিন্স আমাদের যেটা জিন বা জেনেটিক স্ট্রাকচার তার অ্যানালাইসিস। যে আমরা দেখি যে আজকে আমাদের বিভিন্ন ধরনের প্রোটিনস, বিভিন্ন ধরনের এনজাইমস সিক্রেট হইতেছে আমাদের বডিতে। সো এই যে প্রোটিনস, এই যে এনজাইম, ফর এক্সাম্পল ইনসুলিন। সো এই যে ইনসুলিন, সেই ইনসুলিনটা কোন ইনসুলিন যেটা শিখছিলাম, সেই ইনসুলিনটা কোন একটা ডিএনএর পার্টের থেকে আসে, সেটাই আমরা এখন মানে এই টোটাল প্রোটিনগুলো বা টোটাল জিনসগুলো আমরা জানব থ্রু হিউম্যান জিনোম প্রজেক্ট। ইন শর্ট ইট ইজ নোন অ্যাজ HGP। সো এখানে দিস হিউম্যান জিনোম প্রজেক্ট ইজ এ মেগা প্রজেক্ট। It is a mega project. Why it is a mega project? Because এখানে in case of humans এর ক্ষেত্রে দেখা যায় 3 into 10 to the power 9 বেস পেয়ার্স দেখা যায়। ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রে আমাদের যেটা ডিএনএ, সেই ডিএনএতে তোমার 3 into 10 to the power 9 বেস পেয়ার্স, BPS বেস পেয়ার্স দেখা যায়। বেস পেয়ার্স মিন্স সাপোজ এ বেস পেয়ারিং করে কার সাথে টি, সি কার সাথে করে জি, জি কার সাথে করে সি, টি কার সাথে করে এ, সেরকম। সো দিস আর নোন এজ বেস পেয়ার্স। সো এইখানে ইন কেস অফ হিউম্যানস দেয়ার আর 3 into 10 to the power 9 বেস পেয়ার্স এইখানে। অ্যান্ড কোস্ট ফর অফ ওয়ান বেস পেয়ার, একটা বেস পেয়ার তৈরি করতে গেলে বা একটা বেস পেয়ারের ইনফরমেশন তুলতে গেলে সেখানে খরচা হবে $3। ঠিক আছে? সো তোমরা দেখতে পারতেছো যে এখানে 3 into 10 to the power 9 বেস পেয়ার্স, আর কস্ট অফ ওয়ান বেস পেয়ার মিন্স পার বেস পেয়ার তার কস্ট হলো $3। তাহলে এটা টোটাল কস্ট হবে, টোটাল কস্ট অফ দিস প্রজেক্ট সব কিছু বাদ দিয়ে দিলাম, বাকি এটাতে ধরলাম শুধু। সো এখানে টোটাল কস্ট হবে 9 বিলিয়নস। সো তোমরা বুঝতেই পারতেছো যে টোটাল কস্ট লাগতেছে এত, দ্যাট ইজ 9 বিলিয়নস। ইটস এ হিউজ অ্যামাউন্ট। তো সেজন্য এখানে প্রেশার অনেক আছে, ওয়ার্ক প্রেশার অনেক আছে। সো বিভিন্ন দিকে চিন্তা করতে গেলে সো দিস ইজ এ নোন অ্যাজ এ মেগা প্রজেক্ট। ঠিক আছে? সো এইখানে এই হিউম্যান জিনোম প্রজেক্ট যখন ফর দ্য ফার্স্ট টাইম আসলো, তার কস্ট এস্টিমেট করা হলো যে কত টাকা লাগতে পারে। তারপরে যেটা সেকেন্ডলি করা হলো সেটা হলো দুইটা ব্রাঞ্চ তৈরি করলো। ঠিক আছে? সো দুইটা ব্রাঞ্চ কি কি সেটা আমরা দেখব। ফার্স্ট ব্রাঞ্চ যেটা তৈরি করলো দ্যাট ইজ বায়ো ইনফরমেটিক্স। সো হোয়াট ইজ বায়ো ইনফরমেটিক্স? Bioinformatics means use of computer language in biology. So biology-তে in simple word যদি বলি, বায়োলজিতে আমি যদি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এগুলা যদি ইউজ করি তখন সেই ব্রাঞ্চটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। সো এই যে বায়ো ইনফরমেটিক্স ব্যাপারটা, এই বায়ো ইনফরমেটিক্স ছাড়া কিন্তু হিউম্যান জিনোম প্রজেক্ট হবে না। বিকজ রিজন কি? রিজনটা হলো যে তুমি যদি এই 3 into 10 to the power 9 বেস পেয়ারের ব্যাপারটা যদি খাতাতে লিখতে যাও, সো এখানে খাতাতে লিখতে গেলে অনেকগুলো পেয়ার্স, তো তুমি দেখতে পাচ্ছ 3 into 10 to the power 9, তার মানে কি অনেকগুলো ইনফরমেশন লিখতে লাগবে।
আর এত ইনফরমেশন কোনো একটা পার্টিকুলার খাতা বা একটা বা দুইটা খাতা এরকম হাজার হাজার খাতা লেগে যাবে এই ইনফরমেশনগুলোকে গ্যাদার করার জন্য, ঠিক আছে। সো ইট ইজ নট পসিবল টু রাইট ইট, এটা হ্যান্ড রিটেন বা ওরকম রাইটিংস থাকা এটা পসিবল না। কেন কি, এটা একদিনের কাজ না। আজকে সারা জীবন আমরা এই হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে আমরা ইউটিলিটিস পাবো, তার ইউজফুলনেসটা দেখতে পারবো, সেটা আমরা দেখবো একদম লাস্টে, যে হোয়াট ইজ দ্য ইউটিলিটি, কেন করা হয়েছে এই হিউম্যান জিনোম প্রজেক্ট, সেটা আমরা সবার লাস্টে দেখবো। তো ইউটিলিটিসটা কি সেটা আমরা পরে দেখবো। সো এই ইউটিলিটিস এখনো দেখো, এটা স্টার্ট হয়েছিল ডিউরিং 1990, এর কনসেপ্টটা আসলো তার আগে, তারপর 1990 থেকে এটা শুরু হলো। কিন্তু এই শুরু হওয়ার পরে এর 13 বছর কি 16 বছর পর শেষ হলো। 13 বছর টোটালটা শেষ হয়েছিল, 16 বছর লাগছে আর একটা জিন এক্সট্রা করে জানার জন্য, ঠিক আছে, আরো 3 বছর এক্সট্রা লাগছে। সো টোটাল 13 প্লাস 3 6টা, সরি 16টা বছর লাগছে তোমার এই টোটাল জিনিসটা জানার জন্য। সে এত বছর ধরে এই কষ্টটা করলো, করার পর আলটিমেটলি এটাকে একটা ডকুমেন্ট ওয়াইজ রাখতে হবে। সে ডকুমেন্ট ওয়াইজ রাখার জন্য তোমার খাতাতে পসিবল না, ঠিক আছে। তো তার জন্য এই হেল্প নেওয়া হলো কম্পিউটার। সো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং এর হেল্প নেওয়া হলো তোমার এই জিনিসটাকে, এই ইনফরমেশনটাকে স্টোর করে রাখার জন্য। বুঝতে পারছো কথাটা? সো দিস ইজ ওয়ান ব্রাঞ্চ। অ্যানাদার ব্রাঞ্চ তৈরি করলো টু ডিল উইথ ethics বা ethical, legal and social issues. So তুমি চিন্তা করো যে this particular thing is working with humans. So humans এর উপরে কাজ করা মানে কি? So তোমাকে বিভিন্ন ধরনের ethical society তোমাকে মানতে হবে। যেমন তোমরা ফার্স্ট লাস্ট ক্লাস তোমরা দেখছিলা যে ওখানে একটা বোর্ড বসে আছে যে কোনো বায়োটেকনোলজিক্যাল এক্সপেরিমেন্ট সেটাকে কনফার্ম করার জন্য যে হ্যাঁ এটা করা যাবে কি না, সেটার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল সোসাইটি বসে আছে। সো এরকম বিভিন্ন ধরনের ইথিক্যাল সোসাইটি বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে। এটা তো একটা ইথিক্যাল সোসাইটি, এরকম ইন্ডিয়াতেও অনেক ইথিক্যাল সোসাইটি আছে। সো এই ইথিক্স বা ইথিক্যাল সোসাইটি বা নীতির দিক দিয়ে যদি কোনো প্রবলেম না হয়, তার জন্য একটা সোসাইটি তৈরি করলো। সো তারা কি ডিল করতো, তারা ইথিক্যাল ব্যাপারগুলোকে ডিল করতো, তারপরে তোমার লিগ্যাল ম্যাটার্সগুলোকে ডিল করতো, অ্যান্ড থার্ডলি দ্য সোশিয়াল ইস্যুস, যেগুলা সোসাইটিতে যেগুলা কোশ্চেন আসবে সেগুলাকে ডিল করার জন্য আলাদা একটা ব্রাঞ্চ তৈরি করলো, ঠিক আছে। সো এই দুইটা ব্রাঞ্চ তৈরি করা হলো জাস্ট একটা প্রজেক্ট করার জন্য। সো দ্যাট ইজ ওয়াই দিস প্রজেক্ট ইজ নোন অ্যাজ এ মেগা প্রজেক্ট, ঠিক আছে। এটা যেহেতু এখানে কস্ট অনেক বেশি, তার জন্য দুইটা এক্সট্রা ব্রাঞ্চই তৈরি করে দেওয়া হলো, তার জন্য এটাকে বলা হয় তোমার মেগা প্রজেক্ট, ঠিক আছে। সো ইট ওয়াজ স্টার্টেড ইন 1990, বাট ইট ওয়াজ মোর ওভার, মানে সব জিন কমপ্লিট হয়ে গেছে ডিউরিং 2003, বাট 13 বছর পর 13 ইয়ার্স পর এটা কমপ্লিট হয়েছে। কিন্তু আর একটা জিন কমপ্লিট হয় না, সেটাকে কমপ্লিট করছে তোমার ডিউরিং 2006, ঠিক আছে। ওকে, দ্যাট ইজ দ্য লার্জেস্ট জিন, ডিস্ট্রফিন জিন যেটা, সেটাকে স্টাডি করছে, সেটাই আমি বলতেছি। সো এনিওয়ে এখানে মোরওভার 13 ইয়ার্স লাগছে সব জিন জানার জন্য। একটা জিন শুধু 3 বছর পর টোটাল জেনেটিক অ্যানালাইসিস জানা গেছে আফটার 3 ইয়ার্স, ঠিক আছে। সো দিস ইজ জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিনোম প্রজেক্ট। নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ দ্য মেথডোলজি, যে এই প্রসেসটা, এই জিনোম প্রজেক্টটা কিভাবে করলো বা কিভাবে করা স্টার্ট করছিল, সেটা আমরা দেখবো নেক্সট। সো মেথডোলজি মানে কিভাবে তোমার করা হয়েছে জিনিসটা। সো এখানে আমরা দুইটা মেথডোলজি শিখব। ফার্স্ট আমরা যেটা স্টার্ট করছিল ইন 1990, সেটা হলো তোমার এমন একটা মেথডোলজি যেটা আস্তে আস্তে তোমার বন্ধ করে নেক্সট আর একটা মেথডোলজি হইতে বাধ্য করলো। কি ওরা কি করতো, কোডিং
রিজিয়নগুলোকে আলাদা করলো। কোডিং রিজিয়ন তুমি কীভাবে বুঝবা? ওকে, সেটাকে জানার জন্য ডিএনএ আমরা জানি, ডিএনএ থেকে আমরা কী পাবো? একটা এমআরএনএ, এমআরএনএ থেকে কী পাবো আমরা? একটা প্রোটিন। ঠিক আছে, ফার্স্টলি ওরা কি করলো? ওরা এই প্রোটিনগুলোকে তোমার আলাদা করলো। সো দে কালেক্টেড দ্য প্রোটিন। নেক্সট প্রোটিনে, এই প্রোটিনটার জন্য কোন এমআরএনএ সেটাকে স্টাডি করা শুরু করলো। ঠিক আছে, আর এই এমআরএনএর জন্য কোন ডিএনএ সেটাকে স্টাডি করা শুরু করলো। ফার্স্ট ওরা প্রোটিন অ্যানালাইসিস করলো, প্রোটিনের থেকে কোন এমআরএনএ আসবে সেটা অ্যানালাইসিস করলো। কারণ কি প্রোটিনটা আমরা কীভাবে জানবো? প্রোটিন কি আছে? তোমার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে। ঠিক আছে, সেই অ্যামাইনো অ্যাসিড তোমার সিকোয়েন্স দিয়ে কী বের করবে? এমআরএনএ। তারপরে তোমার কি করবে? তোমার ডিএনএ। তো তার মানে প্রোটিন মানে কি? আমাদের বডিতে যেগুলো এক্সপ্রেস হবে, আর আমাদের বডিতে যেগুলো এক্সপ্রেস হয় দ্যাট ইজ দ্য কোডিং পার্ট। সো তার মানে কোডিং পার্টগুলোকে আলাদা করলো। কোডিং পার্টগুলোকে আলাদা করে তার থেকে তোমার কোন ডিএনএ আসবে সেটাকে অ্যানালাইসিস করা শুরু করবে। ঠিক আছে, সো এই প্রসেসটাকে বলা হয় এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগস। সো এই প্রসেসটাকে বলা হয় এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগস। সো এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস মানে তোমার প্রথম তোমার প্রোটিন অ্যানালাইসিস করবে, সেই প্রোটিনটা কোন কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি সেটা দেখবে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কোন কোন এমআরএনএ থেকে আসছে সেটা দেখবে, সো এমআরএনএগুলো কোন ডিএনএ থেকে আসছে সেটা দেখবে। সো আলটিমেটলি সেই ডিএনএ স্ট্রাকচারটা পাবে। ঠিক আছে, সো দিস ওয়াজ দ্য প্রসেস অফ দ্য ফার্স্ট প্রসেস, যেটাকে বলা হয় সিকোয়েন্স এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগস। সো এখানে একটা প্রবলেম রয়ে গেছে। প্রবলেমটা কি? এটা অনেক বছর ধরে করতেছে, বাট ইন কেস অফ হিউম্যানস, একটা বা হিউম্যানস বলো যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রেই বলো, আমরা দেখছিলাম যে এনি মিউটেশন, একটা স্লাইট মিউটেশনের জন্য প্রোটিন সিকোয়েন্স চেঞ্জ হতে পারে। সো এরকম হিউম্যানসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোটিনস দেখা গেল। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল নিই সিম্পলি, যে তোমরা পড়ছিলাম যে তোমার সিম্পল পয়েন্ট মিউটেশন মানে কোনো একটা নিউক্লিওটাইড চেঞ্জ। সো পয়েন্ট মিউটেশনের জন্য তোমার অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড তার থেকে চেঞ্জ হয়ে যায় ইন্টু ভ্যালিন। সো তার জন্য তোমার নর্মাল সেলের থেকে তোমার কি হয়? সিকেল সেল অ্যানামিয়া তৈরি হবে। নর্মাল হিমোগ্লোবিন বা নর্মাল আরবিসি, রেড ব্লাড কর্পাসকলস থেকে তোমার কি তৈরি হবে? তোমার সিকেল সেল অ্যানামিয়া তৈরি হবে। দ্যাট ইজ তোমার ভ্যালিন যখন তৈরি করবে। সো এই যে চেঞ্জ, দিস চেঞ্জ, এখানে কি অর্গানিজমের মাঝখানে অনেক ধরনের চেঞ্জেস দেখা যাবে। এটা তো আমি একটা সিম্পল চেঞ্জ দেখালাম, এরকম হাজারো চেঞ্জেস দেখা যাবে। যখনই চেঞ্জেস দেখা যাবে তার মানে কি তার প্রোটিন সিকোয়েন্সও চেঞ্জ হবে। স্যার প্রোটিন সিকোয়েন্স যদি চেঞ্জ হয় তার মানে কি তার এমআরএনএও চেঞ্জ হবে। এমআরএনএ যদি চেঞ্জ হয় তার মানে কি তোমার ডিএনএও চেঞ্জ হবে। সো এরকম কি হলো? তোমার ওদের কাজটা আরও একটু টাফ হয়ে গেল। যদি কোডিং সিকোয়েন্স যদি খুঁজতে যায় ওদের কাজটা বহুতটা টাফ হয়ে যায়। টাফ হওয়ার কারণটা হলো একটা, কেন কি ভেরিয়াস টাইপস অফ প্রোটিনস আর সিন বা ভেরিয়াস টাইপস অফ এনজাইমস আর সিন। সো অর্গানিজমের বডিতে বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের প্রোটিনস দেখা যায়। তার জন্য এই প্রবলেমটা একটা বিশাল বড় প্রবলেম দাঁড়ায় গেল। সো এটা করতে অনেক বছর চলে গেল। ঠিক আছে, মিনিমাম 8 to 10 ইয়ার্স তোমার এগুলা করতে করতে চলে গেল। যে না, আমাদের তো একটা ওয়ে আউট হইতেছে না। যে ওয়ে আউটটা কখন হবে? যখন একটা পার্টিকুলার একটা ভ্যালিড এভিডেন্স, একটা ভ্যালিড কী কয় এটাকে, ডাটা আমরা পাবো। বাট এখানে কোনো ভ্যালিড ডাটা আসবে না। কেন ভ্যালিড ডাটা আসবে না? কেন কি অর্গানিজম, আজকে এখানে একটা হিউম্যান আছে, সাপোজ আমি ধুবড়িতে আছি, সে এখন যদি হিল স্টেশনে কেউ যদি থাকে তার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস দেখা যাবে। সো এই যে চেঞ্জেসগুলা কেন হয়? ডিউ টু চেঞ্জেস ইন দ্য প্রোটিন স্ট্রাকচার। ঠিক আছে, আর প্রোটিনের মধ্যে কেন চেঞ্জেস হবে? ডিউ টু ডিএনএ। কেন কি এইখানে এক ধরনের মিউটেশন, হিল স্টেশনে আরেক ধরনের মিউটেশন। সো মিউটেশন হওয়ার জন্য হিউম্যানের মধ্যে চেঞ্জেস দেখা যায়। তো সেই জন্য এই প্রবলেমটা একটা মেজর প্রবলেম দেখা গেল। সো সেই জন্য এই টোটাল সিস্টেমটাকে যে না আমরা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস এরকমভাবে করলে আমরা পারবো না।
সো তারা কি করলো, এই সিস্টেমটাকে চেঞ্জ করলো, তারা নেক্সট প্রসিডিওরে গেল। ঠিক আছে, সেটা আমরা দেখি নেক্সট প্রসিডিওরটা কি। নাম্বার 2, নেক্সট প্রসিডিওরটা কি, সেটা হলো তোমার প্রথমে যে কোনো ডিএনএ, সাপোজ আমরা তো হিউম্যান নিয়ে কাজ করব, হিউম্যান ডিএনএ। সো ডিএনএটা নিল, ডিএনএটাকে কি করবে, ফার্স্ট তোমার কাট উইথ রেস্ট্রিকশন এনজাইম। সো দেখো এখানে খেলাটা কি দিছে। সো সাপোজ দিস ইজ দ্য ডিএনএ, সেটাকে ছোট 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 পিসে ভাগ করবে। সো দ্যাট ইজ দিস ইজ কাট উইথ দ্য হেল্প অফ এ রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম কি সেটা আমরা শিখে আসছিলাম। ঠিক আছে, বায়োটেকনোলজিতে রেস্ট্রিকশন এনজাইমস আর নোন অ্যাজ মলিকুলার সিজার্স, যারা কি করে ডিএনএ গুলোকে কাটতে সাহায্য করে। সো ডিএনএ গুলোকে ছোট ছোট পিসে কাটবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। ঠিক আছে, সো সেকেন্ড স্টেপ কি, আফটার রেস্ট্রিকশন এনজাইম দিস restricted DNA fragments are separated. সো তাদেরকে প্রথমে সেপারেট করা হলো। সেপারেশনে বিভিন্ন প্রসেস আছে, যেমন ওয়ান অফ দেম ইজ অ্যাগারোজেল ইলেকট্রোফোরেসিস, যেটা আমরা শিখছিলাম। ঠিক আছে, সো রেস্ট্রিক্টেড যেগুলো ছোট ছোট পিস, রেস্ট্রিক্টেড ডিএনএ ফ্র্যাগমেন্টস আর সেপারেটেড। নেক্সট কি করবে, আফটার দিস সেপারেশন, সেপারেট করার পর নেক্সট কি করবে, দিস আর inserted into host and vectors like bacterial artificial chromosome অথবা প্লাজমিড অথবা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম। তো সেগুলো কি, সেগুলো আমরা শিখে আসছি। সো এগুলোর ভিতরে ইনপুট করে দিলে, ইনসার্ট করে দিল ফর অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন মিন্স অ্যাম্প্লিফাই করার জন্য, একটা থেকে অনেকগুলো তৈরি করার জন্য। ঠিক আছে, সো এটাই করা হলো। তারপরে অ্যাম্প্লিফাই করার পর সেটা জানা গেল যে ফাইনালি লাস্ট স্টেপ, অ্যাম্প্লিফাই করার পর ফাইনালি কি হবে, সিকোয়েন্সড উইথ স্যাঙ্গারস মেথড। ঠিক আছে, সো দিজ আর সিকোয়েন্সড, যে কার থেকে কোন প্রোটিন আসতে পারে সেটাকে জানা হলো, সেটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং। সো দিজ আর সিকোয়েন্স ইউজিং স্যাঙ্গারস মেথড। স্যাঙ্গার ইজ এ সায়েন্টিস্ট, তাই সে একটা মেথড দিছিল ফর সিকোয়েন্সিং, যে কোন ডিএনএ থেকে কোন প্রোটিন আসবে সেটা জানার জন্য একটা প্রসেস দিছিল, সেই প্রসেসটা দিয়ে সেটা জানা হলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রসিডিওর। ঠিক আছে, সো এখানে এই প্রসেসটাকে বলা হয় সিকোয়েন্স annotations. So this is known as the sequence annotations. ঠিক আছে, এই প্রসেসটা। সো এখানে দেখো ভালো মতন আমি আবার রিপিট করব। ফার্স্ট ডিএনএটা নিল, দিস ইজ কাট উইথ রেস্ট্রিকশন এনজাইম, কিছু রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সেটাকে কাটা হলো, তারপরে ছোট ছোট পিস তৈরি করা হলো। নেক্সট রেস্ট্রিক্টেড ডিএনএ ফ্র্যাগমেন্টস আর সেপারেটেড, যেগুলো রেস্ট্রিক্টেড বা ছোট ছোট পিস, সেগুলোকে তোমার সেপারেট করে আনা হলো। সেপারেট করে কি করলো, দিস আর ইনসার্টেড ইনটু হোস্ট, কোনো একটা হোস্টের ভিতরে ঢুকায় দিল, অথবা কোনো ভেক্টরস
ঠিক আছে, হোস্টের ভিতরেই তো ভেক্টরস থাকে। সো ভেক্টরসের মধ্যে ঢুকাই দেওয়া হলো লাইক ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, প্লাজমিড, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ফর অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন মিন্স একটার থেকে অনেকগুলো তৈরি করার জন্য। তখনকার দিনে এই প্রসেস ছিল, আজকালকার দিনে কি করা হয়, তোমার ডাইরেক্ট পিসিআর করা হয়, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ঠিক আছে, সো এনিওয়ে তারপরে কি করবে, হোস্টের ভিতরে ইনপুট করবে। নেক্সট এটাই কি করা হলো, সিকোয়েন্স ফার্দার এই অ্যাম্প্লিফাই করার পর একটার থেকে অনেকগুলো তৈরি করার পর ফাইনালি সিকোয়েন্সড উইথ স্যাঙ্গারস মেথড। সো স্যাঙ্গার ইজ এ সায়েন্টিস্ট, সে একটা মেথড দিছিল ফর ডিএনএ সিকোয়েন্সিং। ডিএনএ সিকোয়েন্সিং কি, সেটা হলো তোমার একটা ডিএনএ থেকে কোন প্রোটিন আসতে পারে সেটাকে জানা, সেটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং। সো সেই ডিএনএ সিকোয়েন্সিং তোমার স্যাঙ্গার মেথড দিয়ে তোমার বাইর করা হয় যে কোন ডিএনএ থেকে কোন প্রোটিন আসবে, ঠিক আছে, বা কোন ডিএনএ থেকে কোন প্রোটিন আসে সেটা জানা হবে। আর এই টোটাল প্রসেসটা করতে খুব শর্ট টাইমে লেগে গেল, ঠিক আছে, বেশি সময় লাগলো না। কেন কি এখানে মিউটেশনটা চেক করা হয় না, এখানে ডিএনএ লেভেলে সব কিছু চেক করা হয়। ডিএনএতে চেঞ্জেস আসলেও সেটা ফার্দার আমরা যখন অ্যাম্প্লিফাই করব সেখানে চেঞ্জেস তেমনভাবে আসে না, ঠিক আছে। সো দিস আর দ্য থিংস। আর এই প্রসেসটাকে বলা হয় তোমার ডিএনএ সিকোয়েন্স অ্যানোটেশনস, ঠিক আছে। সো এইখানে একটা জিনিস যদি ভালো মতন লক্ষ্য করো যে এইখানে টোটাল ডিএনএটাকে নিয়ে তোমার কাটছে। সো তার মানে কি, তার মানে হলো এইখানে এক্সন অ্যান্ড ইন্ট্রন দুইটাই তুমি বলতে পারো যে কোডিং অ্যান্ড নন কোডিং দুইটা এরিয়াকে নিয়ে ওরা কাজ করছে, ঠিক আছে। সো দুইটা এরিয়া, তোমার কোডিং পার্ট যার থেকে একটা প্রোটিন পাবো, আবার নন প্রোটিন পার্ট দ্যাট ইজ দ্য যার থেকে একটা প্রোটিন পাবো না, নন কোডিং পার্ট, সেই দুইটাকে নিয়ে তারা কি করছে, কাজ করছে। সো তার মানে কি নন কোডিং পার্টের থেকে কোনো প্রোটিনস পাবো না, সেটাকে আমি সেখানে যখন স্যাঙ্গারস মেথড দিয়ে আমরা সিকোয়েন্সিং করতে যাবো সেখান থেকে কোনো প্রোটিন আমরা পাবো না। বাট যখন কোডিং পার্টটাকে ইউজ করবো তোমার স্যাঙ্গারস মেথডে, তখন কি হবে, তোমার এখান থেকে একটা প্রোটিন আমরা দেখতে পারবো। সো দিস ইজ আ টোটাল স্টেপ অফ দি হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটা সেকেন্ড স্টেপ করা হয়েছিল, আর এটাকে বলা হয় সিকোয়েন্স অ্যানোটেশনস, ঠিক আছে। সো দিস আর দ্য টু মেথডোলজি যেখানে পরের দিকে এই প্রসেসটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়েছিল। আর ফাইনালি ইন 2013 তোমার কি করা হলো, ফার্স্ট ডিএনএ সিকোয়েন্সিং একটা ডাটা অ্যানালাইজ করা, একটা ডাটা তোমার পাবলিশ করা হলো। তারপরে ফাইনাল ডাটা তোমার পাবলিশ করা হলো ইন 2016। সো সেটাই এখন কোশ্চেন হলো, ফার্স্ট ডিএনএ হিউম্যান জিনোম প্রজেক্ট করার পর কি কি জানা গেছে। সো আমরা এটা নেক্সট শিখতে পারবো উইথ দ্য হেল্প অফ আওয়ার সাইলেন্ট ফিচার্স। সো হোয়াট আর দ্য সাইলেন্ট ফিচার্স ফর হিউম্যান জিনোম প্রজেক্ট। সো সাইলেন্ট ফিচার্স মিনস আমরা কি কি জানতে পারছি ফ্রম দ্য হিউম্যান জিনোম প্রজেক্ট, অ্যান্ড সেকেন্ডলি আমরা শিখবো যে হোয়াট আর দ্য ইউটিলিটিস। সো ইন দ্য নেক্সট ক্লাস আমরা শিখতে পারবো যে হাউ what is learned from the human genome project. So human genome project থেকে আমরা কি কি শিখতে পারছি বা ডিএনএ এর ব্যাপারে কি কি জানতে পারছি সেটা আমরা শিখবো নেক্সট।